আসসালামু আলাইকুম, কামরুল হাসান নাসিম বলছিলাম। নতুন বছরের শুভেচ্ছা। কি বলবো? দ্রুত বলতে হবে। ভিডিও বার্তা খুব বেশি সহসা আমি হাজির হই না এরকম কিছু নিয়ে। তবে 9 জানুয়ারি 2016 ঘিরে আমাকে বিশেষ বার্তায় আসতে হচ্ছে, কারণ আমি খুব দ্রুততার সাথে সাধারণ ভাবে আমি একটু দ্রুততার সাথে কথা বলে আমি আমার কথাগুলো বলে শেষ করতে চাই। কেন চাই, কি কারণে চাই সে প্রশ্নে বলতে চাই। 2015 সালের 9 জানুয়ারি কামরুল হাসান নাসিম বিএনপি পুনর্গঠন নিয়ে একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন জাতীয়তাবাদী চেতনার একজন মানুষ হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে কিংবা জাতীয়তাবাদী দলের একজন সাধারণ সদস্য হিসাবে আমি পুনর্গঠনের কথা বলেছিলাম। 1978 সালের 1 সেপ্টেম্বর, যেদিন আমাদের প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাম ডান মধ্যপন্থীদের নিয়ে যে রাজনৈতিক দলের সূচনা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই ধারাবাহিকতায় আমাদের বিএনপিকে, আমি বলবো পৃথিবী যতদিন রবে সেই পর্যন্ত শ্রেষ্ঠ জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে টিকানোর জন্য আমার এই পুনর্গঠনের প্রধান উদ্যোগ বলে আমি মনে করছি। এখানে কয়েকটি কথা বলা দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যের প্রতীক হিসাবে আমাদের মা বেগম খালেদা জিয়া, কিংবা জাতীয়তাবাদী তারুণ্যের ঐক্যের প্রতীক হিসাবে আমরা কিন্তু অতীতে সিনিয়র ভাইস চেয়ারপারসন জনাব তারেক রহমানের উপরেই আমরা আস্থা রেখেছিলাম, এখনো রাখতে চাই। বিএনপি পুনর্গঠন তাদেরকে নিয়েই আমরা করতে চাই, তারাই ঠিক করবেন, তারাই প্রধান পরামর্শক হবেন। কিন্তু যেভাবে দল পরিচালিত হচ্ছে সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকে কিন্তু আমি মনে করি যে অত্যন্ত দুঃখজনক হলো সত্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ আমাদেরকে সহযোগী প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, যেটিকে আমাদের রাজনীতির জন্য একটি চরম বাধা, অন্তরায় হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে, এভাবে আপোষের রাজনীতি করতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর কখনোই রাষ্ট্রীয় সেবায় আসতে পারবে বলে আমি কামরুল হাসান নাসিম বিশ্বাস করি না। আবার জানেন, 5 জানুয়ারি স্বেচ্ছাচারী নির্বাচনের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়েছিল সেই জায়গায় আমাদের টানা 92 দিনের অবরোধ হরতাল ছিল। কিন্তু আমি কিন্তু ওই সময়ের মধ্যে বিএনপি পুনর্গঠন চেয়েছি। সেক্ষেত্রে অনেকে আমাকে বলেছে যে কি আসলে বিএনপি ভাঙতে চায় নাকি? ওরে বাবা, এখন আন্দোলনের সময় সে করছে বিএনপি পুনর্গঠন, নিশ্চয়ই কনফার্ম, নিশ্চিত শাসক দলের সঙ্গে তার একটা হাত রয়েছে। আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার আদর্শিক অবস্থান যদি আপনারা রাজনৈতিক বা সামাজিক ভাবে দেখবার বিচার করে থাকেন, তাহলে আমি যে একেবারে খুব অনালোচিত ব্যক্তি সেটা ঠিক আছে, কিন্তু সেই জায়গায় আবার যারা সমাজের, রাষ্ট্রের বিদগ্ধ শ্রেণী রয়েছেন, তারা কিন্তু একজন কামরুল হাসান নাসিমের আইডিওলজি সম্পর্কে অবগত। আমাকে ক্রয় করবার মতো ক্ষমতা এখন আমি তার বলতে পারছি না যে কোন সমাবেশে যে আমি শেখ হাসিনার টাকা খাই নাই, আমি শেখ হাসিনার টাকা খাই নাই, আমি শেখ হাসিনার টাকা খাই নাই, কোন এজেন্সির লোক না। আমার ওরকম চিৎকার করে বলতে হবে না। আমি কামরুল হাসান নাসিমকে ক্রয় করবার মতো ক্ষমতা সারা বিশ্বের মধ্যে কারণ নাই। আমি যেটা চিন্তা করি আমি সেটাই করি। কেন করি, কিভাবে করি সেটা বুঝতে হবে। একজন সাধারণ নাগরিক হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি পুনর্গঠন প্রশ্নে আমি যে দলীয় বিপ্লবের ডাক দিয়েছি, দলীয় বিপ্লব ঠিক, গণতন্ত্রের জন্য দলীয় বিপ্লব। আপনার নেতৃত্বের বেশ কিছু গুণাবলী থাকা দরকার: সততা, মেধা, দূরদৃষ্টি, দেশপ্রেম, চরিত্র, গণতান্ত্রিক মূল্যবোধ। এরকম একটা বিষয়, ঘটনা প্রবাহের উপর সিদ্ধান্ত দেওয়া, এইরকম আমাদের দলের মধ্যে এখন একটা মানসম্পন্ন জাতীয় নেতৃত্বের বন্যতা চলছে। আমরা হয়তো একজন বেগম খালেদা জিয়াকে মা হিসাবে অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছি। কেন ছাড় দিয়েছি? কারণ উনি জিয়াউর রহমানের সহধর্মিণী। তার ভিতরে সেই রকম লিডারশিপ কোয়ালিটি না থাকলেও আমরা তার প্রতি আস্থা রেখেছি। কিন্তু যুগের সাথে তো সময় চলে যাচ্ছে, অনেক সময়। আজকে যদি প্রতিপক্ষ দলের আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন, বা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, তিনি অনেকটা, আমি বলবো যে তার দলের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। অনেক ক্ষেত্রে তিনি উন্নত চিন্তা করছেন, হয়তোবা স্বৈরাচারী হিসাবে তিনি শাসন ক্ষমতায় রয়েছেন, কিন্তু বাংলাদেশকে মন্দের ভালোর একটা অর্থনীতি কিন্তু তিনি দাঁড় করিয়েছেন। 21 সালের মধ্যে মধ্যময় রাষ্ট্র, 41 উচ্চ আয় রাষ্ট্র, ধনী রাষ্ট্র বা উচ্চ আয় রাষ্ট্র, যেটাই হোক না কেন, এরকম একটা আদর্শিক জায়গা তিনি ঠিক করেছেন। কিন্তু আমরা হয়তো কালকে একটা নির্বাচন হলে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় আসবো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কি দিব সেটা নিয়ে আমরা কেউ ভাবছি না। তাহলে আমরা সস্তা জনপ্রিয়তা নিয়ে চলে আসলাম, কিন্তু আমাদের ভিতরে রেডিনেস নাই যে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের জন্য আমরা কি চিন্তা করে রেখেছি। আমি বিশ্বাস করি, গবেষণা করে দেখেছি, বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে আমার মনে হয়েছে যে 7 বছরের মধ্যে বাংলাদেশ উচ্চ আয়ের দেশ হতে পারে। যদি আজকে 2016 সালে একটা মধ্যবর্তী নির্বাচন হয়, আমি বিশ্বাস করি 23 সালের মধ্যে আমরা একটা উচ্চ আয়ের দেশ। যদি 19 সাল পর্যন্ত ঠেলতে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিয়েও যায়, তারা যদি ওই সময় নির্বাচন দেয়, আমরা 26 সালের মধ্যে বাংলাদেশ উচ্চ আয়ের দেশ করব। তার মানে হচ্ছে আমরা জনগণের সঙ্গে আর প্রতারণা করছি না, জনগণের সঙ্গে আর প্রহসনে নেই যে শুধুমাত্র আমরা বললাম, আসলাম, আমাদেরকে বসাই দিল। কারণ বাংলাদেশে
সহ এই সাবকন্টিনেন্টে উপমহাদেশীয় রাজনীতিতে আমরা 5 বছরের বেশি একটি সরকারকে বেশি দেখতে চাই না। সেটাকে পুঁজি করেই শুধু বিএনপিকে রাষ্ট্রের ক্ষমতায় চলে আসতে হবে সেটা কিন্তু কোনো কারণ নেই। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কার্যকরী কি কাজ করতে পারছি বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের জনগণ যেন এরকম একটা পর্যায়ে যায় 5 থেকে 10 বছর পরে যে কে এগ্রিকালচার মিনিস্টার, কে ফুড মিনিস্টার, কে হোম মিনিস্টার, এটা আর জানবার দরকার নেই। আমার পকেটে হালাল পর্যাপ্ত অর্থ আছে কিনা। তার মানে এক স্বাবলম্বী বাংলাদেশ। এই স্বাবলম্বী বাংলাদেশের জন্য সমকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেউ ভাবছে কিনা, বা আমরা ভাবছি কিনা, আমাদের সেই উইং আছে কিনা, আমাদের সেই তথ্য গবেষণা সেল আছে কিনা। এরকম একটা জায়গা থেকে আমার মনে হয় যে আমার এই লড়াই, আর আমার এই লড়াই আমাকে পিছনে আমার যদি 18 কোটি মানুষও আপনারা আমাকে নেগেটিভ ভাবে দেখতে থাকে, আমার কিছু যায় আসে না। আমি কামরুল হাসান নাসিম এভাবেই উদ্যোগ নিয়েছি এবং এভাবে আমার যতটুকু আমার জীবন দিয়ে নিঃশ্বাস দিয়ে আমি চেষ্টা করে যাব। আওয়ামী লীগকে আমি তখনই কথা বলবো যখন আমি মনে করব যে আমার সামর্থ্য রয়েছে হাসিনা সরকারকে কিছু কথা বলবার। আমি তখনই বলবো। আমাকে মার্চ ফর ডেমোক্রেসি ডেকে যেন আমার গৃহকর্মী বা আমার অফিসের স্টাফ নিয়ে বের না হতে হয়। সারা বাংলাদেশের মানুষ যেন মনে করে থাকে যে কামরুল হাসান নাসিমের এই কলকে স্বাগত জানানোর যথেষ্ট সুযোগ আছে। আমি তখনই কথা বলবো। আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই, 9 জানুয়ারি 2016 সালে আজকের এই জায়গায় দাঁড়িয়ে থেকে গেল 26 নভেম্বর যেখানে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত বুঝিয়েছিলাম, সেই নিম্ন আদালতে আমি একজন বাদী ছিলাম, প্রতীকী কাঠগড়া ছিল। সেখানে বিবাদী হিসেবে বিএনপির 5টি অসুখের কথা স্পষ্ট আকারে বলেছি। জনস্বার্থ সংরক্ষণে রাজনীতি করা হচ্ছে না, বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা, জাতীয়তাবাদী থেকে জামায়াতেবাদী হয়ে পড়া, দল পরিচালনায় 2জন শীর্ষ নেতৃবৃন্দ ব্যর্থ। এরকম জায়গা থেকে আমি যখন বলেছিলাম যে আপনারা এই দলের গঠনতন্ত্র স্থগিত করবার ঘোষণা দিচ্ছেন কিনা, বা আমি যদি প্রস্তাব রাখি আপনারা সেটাকে কি মনে করছেন, হ্যাঁ বা না, তখন কিন্তু উপস্থিত জাতীয়তাবাদী জনতা বিচারক হিসেবে বলেছিল দলের গঠনতন্ত্র স্থগিত করা হলো। দ্বিতীয় রায়টি ছিল, আপনারা কি মনে করেন যে জাতীয়তাবাদী জনতার একটি উচ্চ আদালত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসা দরকার? তখন তারা বলেছিল যে হ্যাঁ, জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসা দরকার। সেই দলীয় বিপ্লব, গণতন্ত্রের জন্য দলীয় বিপ্লব, সারা বিশ্বে আপনারা রাষ্ট্রীয় বিপ্লব দেখেছেন, সেখানে সব বিপ্লবী সহিংসতা থাকে। আমি চাই একটি অহিংস বিপ্লব। সেই অহিংস বিপ্লবের মধ্য দিয়ে এই দলীয় বিপ্লব যদি আমরা করতে পারি সেটা হবে সারা বিশ্বের মধ্যে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সেখানে মূল লক্ষ্যটা হচ্ছে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে 7 বছরের মধ্যে উচ্চ আয়ের দেশ করবার জন্য বিএনপির পুনর্গঠন হতে হবে। সেই জায়গায় কোনো আপোষ নেই এবং সেইটার কারণেই গেল 2 জানুয়ারি আমাদের ছেলে মেয়েরা একটি মহড়া, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, একটি মহড়া, যে মহড়া যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবার হবে, সেই মহড়া বাংলাদেশী পতাকাকে সামনে রেখে অহিংস চেতনায় আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছেলে মেয়েরা কথা বলতে গিয়েছিল। কেন কেন নিজেদেরকে নিজেরা আমরা মারছি? আপনি চিন্তা করেন, আপনারা ভাবেন, আমি যদি জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসাই, আপনার তো সুযোগ রয়েছে আমি যখন বাদী হিসাবে বক্তব্য তুলে ধরবো না বলা, যে তুমি ভুল বলছো, এই রায় তোমার বিপক্ষে গেল, শেষ। কিন্তু আমার নাগরিক অধিকারকে জাতীয়তাবাদী চেতনায় পিষ্ট হয়ে আমার এই উদ্যোগকে দাবানোর কোন রকম কোন চেষ্টা করবেন না। আমি কামরুল হাসান নাসিম বাংলাদেশের রাজনীতিতে আরো বড় বড় বেশ কিছু ইস্যু নিয়ে হাজির হব। আমার কণ্ঠকে রুদ্ধ করা যাবে না। আপনারা যদি আমাকে গুলি করে হত্যা করেন, আপনারা যদি বাংলাদেশ নয় সারা বিশ্বের সকল আগ্নেয়াস্ত্র নিয়েও কামরুল হাসান নাসিমকে হত্যা করবার জন্য দাঁড়িয়ে থাকেন, আমি আপনাদের কাছে চাইব আমাকে কিছু বলতে দেন, আমি কিছু কথা বলতে চাই। তাই বছরের শুরুতে কথা না বাড়িয়ে আমি বলতে চাই, জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বসবে। আর যারা ইতোমধ্যে আমাকে নেতিবাচক ভাবে দেখছেন, আমি খুব স্পষ্ট ভাষায় বলি, আমার দ্বিতীয় অনুষ্ঠানের সময়, দ্বিতীয় কর্মসূচির সময় একজন সংবাদকর্মী আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এবং খালেদা জিয়াও বলছেন বিএনপির কথা, সিনিয়র ভাইস চেয়ারম্যান বিএনপির কথা, দলের মুখপাত্র রয়েছেন বিএনপির কথা, আপনি আবার কোথা থেকে উদয় হলেন, আপনিও বলছেন বিএনপির কথা। তখন আমি বলেছিলাম আমাদের স্পিরিটটা হচ্ছে জিয়াউর রহমানের আদর্শে অনুরণিত থেকে কার্যত সেই আসল বিএনপির স্পিরিট। এই যে আমি আসল কথাটা বলেছিলাম, তখনই গণমাধ্যমের পরিভাষায় তারা ব্র্যান্ডিং করেছে আসল নকল। দল একটি আছে, দল আসল নকল হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্য সুন্দর,
শাশ্বত, উৎকর্ষের এবং দারুণ কিছু নিয়ে থাকে, কিন্তু সেটার অনুশীলন হয় না। অনুশীলন হয় না বলেই আজকে বিএনপি পুনর্গঠন হবে। যারা আমাকে ভুল চিন্তায় অপচিন্তায় রয়েছেন, বিএনপি ভাঙছেন কারা বা কারা ভাঙতে চায়, তারা আপনারা দেখতে পাচ্ছেন। তারা একটা জাতীয়তাবাদী সমিতি খুলবে, 10 জন 2 জন ভাগিয়ে নিয়ে যে কথা বলবেন, কয়েকজন বই লিখবেন, কেউ হবে ইন্ধন দিবেন। আমি তো বলবো বেগম খালেদা জিয়ার পাশে অনেক মির্জাফর রয়েছেন, যারা হাসতে হাসতে এই মাকে খুন করতে চান, রাজনৈতিকভাবে খুন করতে চান। রাজনৈতিকভাবে খুন করতে চান কারণ তারা নেতৃত্ব নিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। কামরুল হাসান নাসির আসল বন্ধু, বাস্তবতা হচ্ছে আসল বন্ধু। আসুন, গেল 20 বছরে যারা আমাদের কাউন্সিলররা ছিলেন তারা দাঁড়িয়ে যান, জেগে যান। তাদের রায় আমাদের কমিটি হবে, পুনর্গঠন হবে এবং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেটার জন্য সোচ্চার হবে। এর বাইরে আর কোনো বক্তব্য নেই। শেষ কথা, আমি আমার এই দলীয় বিপ্লবকে ঘিরে যে 9টি কবিতা আমি উৎসর্গ করেছি, তার একটি কবিতা বলে আমি আমার ভিডিও বক্তব্য শেষ করতে চাই। কৃষাণু, তুমি বড় বেশি হর হামেশাই, লোচন জলে তোমার বাড়তি অবচ্ছ্বাসে। শক্তি বলে নেই নজরুলের শাশ্বত সেই ছাত্র দলে, অদ্বৈত ভূমির অতি শঙ্কায় আজ বড় বেশি ঝামেলায়। রাতের আকাশে তারাদের আপ্ত প্রবঞ্চনা, চাঁদ কাচ্ছে মেঘের ভয়ে, তবু বলছি শশী হাসবে, হাসবে স্নিগ্ধ আলোই অন্তরিক্ষ, করছি প্রতিজ্ঞা। মাথা ঘামাবো তোমার অধিকার নিয়ে, আমার মানচিত্রে আবাদি জমির পরিধি বাড়তে হবে। আপসী হব অভিন্ন সংস্কৃতি রাজ্যযুক্ত বান্ধব বেলায়। দার্শনিক রাজার রক্তের দুর্বল মুরিদ হটাবো, বাংলার মানুষ হবে নাগরিক। বলবে কেমন যাত্রা, শুরু না হতেই হরতাল। আমি বলি পুরনো হয়েই জীর্ণ হয়েছি, বলো নবযাত্রা। প্রশ্ন রেখো না, প্রশ্ন রেখো না তোমরা, প্রশ্ন রেখো না কে বাঁধবে ঘন্টা বিড়ালের গলে। হও ব্যাঘ্র তোমরা, মিশে যাবে চলে। আমি রুদ্র, আমি ঘনপ্রভা, আমি রাস্তা দেখাই তোমাদেরকে। ছুটে গিয়ে দমন করো ব্যক্তি বিশেষের রাজনীতির নামে প্রতারণাকে। তাই বলছি, যারা শুনছো আজ প্রথম নাম, যারা শুনছো আজ প্রথম নাম, নতুন সুরে জাগাও প্রাণ। প্রস্তুত থাকো 7 দিন 17 ঘন্টার অপেক্ষায়, গাইতে হবে যে তোমাদেরই জাতীয়তাবাদের গান।